চাকরির বাজারে যা অবস্থা, তাতে খেয়ে পড়ে থাকার আর কোনো উপায় নেই। তাই তো আজ বেশ কিছুদিন ধরে বাইক রাইডারের জবটা নিয়েছিলাম। সারাদিন বেশ কিছু কলও পেয়েছি। শেষে সন্ধ্যাবেলায় নদীর পাড়ে এসে বসে বাইকটা দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছি। হঠাৎ একটা যান্ত্রিক শব্দে ফোনটা আমার বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি। লোকেশনটা বলবেন? আচ্ছা ঠিক আছে, টেস্ট করে দিন। আচ্ছা আচ্ছা, আমি শীঘ্রই আসছি। আরও একটা কল। বলল লোকেশনটা টেক্সট করে দিবে। অবশ্য লোকটার আচরণে আমি একটু অবাক হলাম। এমনিতেই যারাই আমাকে ফোন দেয় আপনি কিংবা তুমি আমি করেই কথা বলে, কিন্তু এবারে হলো এর পুরোপুরি ব্যতিক্রম। একেবারে আমাকে তুই তাকারি করে কথা বলতে শুরু করে। বলতে বলতে টেক্সট মেসেজটা চলে আসে। জায়গাটা ঠিক কোথায় বুঝতে পারছি না। লেখা আছে জোড়া বাংলো বাজার থেকে কিছুটা উত্তরে, কিন্তু ওর দিকটায় তো বন জঙ্গলে ঘেরা। ওখানে কোনো মানুষ থাকে বলে তো কোনোদিন শুনিনি। কি করি? আবারও বাইকটাকে স্টার্ট করে লোকেশনের উদ্দেশ্য বেরিয়ে পড়ি। শীতটা এখন বেশ পড়েছে। দূরে বাতাস বন্ধ হয়ে এখন আস্তে আস্তে দক্ষিণ দিকে থেকে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। জোড়া বাংলো বাজার যখন প্রায় পার হলাম, তখন সূর্য অস্ত চলে গেছে। এমন একটা জায়গা হবে আগে বুঝলে পিক করতে রাজি হতাম না। এমন বুনো জঙ্গলের ভিতরেও মানুষ থাকে। কিছু দূর যেতেই দেখলাম বনের ভিতরে ছোট মতো একটা ফাঁকা জায়গা। সেখানে বাইকটাকে পার্ক করে ফোনটা বের করলাম। তারপর সেই নাম্বার ডায়াল করে ফোন করি। রিং হওয়ার পরেও ফোন কেউ তুলল না। আজব লোক তো, নিজেই রাইডাচ্ছে ফোন করলো। এখন আমি ফোন করার পরও ফোন তুলছে না। আচ্ছা, বিপদে ফেসে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরো কয়েকবার ফোন করলাম, কিন্তু ফলাফল ওই একই। বাইকটার ওপরে হেলান দিয়ে বসে অপেক্ষা করতে থাকি। সারাদিনের পরিশ্রম আর ক্লান্তিতে কিছু সময়ের ভিতরেই দুই চোখ ভেঙে ঘুম চলে আসে। কতক্ষণ এইরকম ঘুমিয়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎ করে একটা কণ্ঠের শব্দে ঘুমটা ভেঙে যায়। এই যে মশাই, কে আপনি বলুন তো? রাত বিরেতে এরকম জঙ্গলে কেউ বসে থাকে? মানে আমি একজন রাইডার। আমার বাইকে যাওয়ার জন্য এখান থেকে একজন ফোন করেছিল। রাতের বেলায় কিছু ছাই পাশ খেয়ে আছো নাকি মশাই? বলেন কি না, এখান থেকে ওনাকে কেউ ফোন করেছিল। বিশ্বাস করুন, ফোন করে আমাকে এই জায়গাটাই কথাই বললো। তা না হলে আমি শুধু শুধু এই বন বাজারে কেন আসবো? ওসব কথা রাখুন। আমার বাড়ি ছাড়া আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তাই আপনাকে ফোন করার মতো কোনো লোক এখানে আছে বলে আমার মনে হয় না। ও, বুঝলাম। এ বাবা, অনেকটা রাত হয়ে গেল। আমাকে তো আবার শহরে ফিরতে হবে। তড়িঘড়ি করে বাইকটা স্টার্ট দিতে গেলাম, কিন্তু তখনই ঘটলো বিপদ। কোনো মতেই বাইকটা স্টার্ট নিচ্ছিল না। দেখি কি অবস্থা। এমনিতেই এই বিপদ, তার উপরে এখন আবার এই বাইকটাই ঝামেলা করছে। আমি তো পুরোপুরি এই বনের মধ্যে ফেঁসে গেলাম। তাই তো দেখতে পাচ্ছি, শহর তো এখান থেকে বেশ খানিকটা দূরে। যে ঝামেলায় পড়েছেন, তাতে এই রাতের বেলা কিভাবে যাবেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এখন যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি চাইলেই আমার সাথে যেতে পারেন। এই কাছেই আমার বাড়ি। রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল সকালেই নাই শহরের দিকে রওনা দেবেন। এই রাতের বেলা এমন একটা অপরিচিত লোকের সাথে যাওয়াটা একটু অন্যরকম হলেও আমার কাছে কিছুই করার ছিল না। অগত্যা বাইকটাকে ওখানে রেখেই লোকটার সাথে চলে গেলাম। একটা বেশ বড়সড় বাড়ির সামনে এসে থামলো। বনের ভিতরে এত বড় একটা বাড়ি দেখতে পেয়ে বেশ অবাক হলাম। ওই গো মা, কোথায় গেলে? একটিবার দরজাটা খুলে বাইরে আসো তো। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? অনেকবার ডাকাডাকি করার পরেও যখন দরজা খুললো না,
তখন দেখলাম লোকটা নিজেই দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কিন্তু দরজা যদি খোলাই থাকে তাহলে কেন এতক্ষণ বসে ডাকাডাকি করলো এটা আমি বুঝতে পারলাম না। ঘরের ভিতরে চারিদিকেই অযত্নের ছাপ স্পষ্ট। পাশে একটা ঘরের দিকে ইশারা করেই আমাকে বলল, আজকে রাতটা আপনাকে এই ঘরেই কাটাতে হবে। আমি যাই, মাকে খাবার দিয়ে আসি। মা বোধ হয় সে সন্ধ্যা থেকেই না খেয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আমি এখানে বেশ আছি। একা অন্ধকারে বেশ কিছুক্ষণ বসে রইলাম। চারিদিকে একেবারে নিঃশব্দ। ঠিক এই সময় আমার ফোনটা বেজে ওঠে। হ্যাঁ, আর বলিস না ভাই, একটা রাইডার শেয়ার করতে এসে বড্ড ঝামেলায় ফেসে গেছে। না না না, আজকে আর ফেরা হবে না, কালকে দেখা হচ্ছে। আমি এতবার তোকে ফোন করে যাচ্ছি, তুই তো ফোনই তুলছিস না। আমাকে নিয়ে যাবি না? আমাকে আজকে যেতে হবে। চমকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখতে পাই সেখানে সাদা কাপড়ে পরা এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে। কিন্তু এমন একজন যে রাইডার শেয়ারের জন্য আমাকে ফোন করেছে এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। কি হলো? তুই কথা বলছিস না কেন? আগে এখানে এসে তো আমি আপনাকে অনেক ফোন করেছিলাম, কিন্তু আপনি তো ফোনই তুললেন না। তার উপরে আমার বাইকটাও ওই সময় খারাপ হয়ে গেল। বড্ড দেরি করে ফেলেছিস তুই। এতটা দেরি করতে নেই। সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে। এখন আমি আর কোথায় যাব বল? এখন সবকিছুই মেনে নিতে হবে। আপনি শান্ত হন, আমি খুব সকালেই আপনাকে বাইকে করে আপনার গন্তব্য পৌঁছে দিব। আপনার কোনো সমস্যা নেই তো? কি হলো, দু তিনবার জিজ্ঞেস করার পরও যখন কোনো উত্তর পেলাম না তখন বুঝতে পারলাম আমি একা একাই ঘোরের মধ্যে কথা বলে যাচ্ছি। আমার সামনে নিকষ কালো অন্ধকার ছাড়া আর কেউই দাঁড়িয়ে নেই। এটা কি হলো? ওই বৃদ্ধ মহিলা চোখের নিমেষে কোথায় হারিয়ে গেল? আজব লোক তো, কখনো ফোন দিলে ফোন ধরে না, আবার কখনো কথা বলে চোখের নিমেষে মিলিয়ে যায়। ঠিক এই সময় জানলার বাইরে থেকে একটা চাপা কথার শব্দ ভেসে আসে। ততক্ষণ আমি লক্ষ্য করিনি ঘরের উত্তর দিকের জানলাটা খোলা পড়ে আছে। সেখানেই উঁকি দিতেই দেখতে পাই আমার সাথে আসা সেই লোকটা আর এক সন্তান লোকের সাথে কথা বলছে। শুধু তোর কারণে সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। নিউজ পেপার আর মিডিয়ার লোকেরা কাল সকালে এসে গোটা ঘর ঘেরোয়া দেবে। তখন কি হবে কিছু বুঝতে পারছিস? আমাকে ক্ষমা করে দিন বাবু। আসলে এই খবরটা যে তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়বে আমি বুঝতে পারিনি। আমি যে এই প্রজেক্টের পিছনে অলরেডি কতগুলো টাকা খরচা করে ফেলেছি, তার কি হবে বলতো? তুই কি আমার টাকাগুলো ফেরত দিতে পারবি? আপনি একদম দুশ্চিন্তা করবেন না বাবু। এবারে হয় ইস্পার না উস্পার। মিডিয়ার লোকেরা খবর নিতে আসবে, তাই না? গোটা দেশের মানুষের সামনে খবরটা ছড়িয়ে দেবে। কিন্তু খবর তৈরি করার মতো যদি কিছু না থাকে তাহলে কি করবে ওরা? তুই কি বলতে চাচ্ছিস রঘু? সময় হলে আমি নিজেই দেখিয়ে দেবো। এবারে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ওরা দুজনেই এতক্ষণ কি নিয়ে কথা বললো এর আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কি হচ্ছে এসব? চোখের সামনে যা দেখতে পাচ্ছি তা কি বাস্তব? সব কিছু মনে হচ্ছে যেন আমার কল্পনায় হচ্ছে। আশেপাশে সবাই যেন এক একটা ছামূর্তি, পাশ থেকে তাদের কোনো অস্তিত্ব নেই। নিজেকে একটু ধাতস্থ করে নেওয়ার আগেই শুনতে পেলাম বাইরে প্রচণ্ড জোরে আত্মচিৎকার। এক ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। এই বাড়িতে আসার সময় লক্ষ্য করিনি এই ঘরের পাশেই আর একটা ঘর। এখন সেই ঘরে দাও দাও করে আগুন জ্বলছে। পাশে বসে উৎপাদনের মতো হাসছে ওই রঘু আর তার সাথে থাকা লোকটা। শালা, ওই সাংবাদিকরা কি ভেবেছিল এই বৃদ্ধাশ্রম নিয়ে খবর বানাবে আর আমাদের প্রজেক্ট বন্ধ হয়ে যাবে? এত সহজ না। আমি গোটা বৃদ্ধাশ্রম জ্বালিয়ে দিয়েছি।
এই জন্যই তো আমার তোরে এত ভালো লাগে রে রঘু। এবারে বুড়ো বুড়িগুলো আগুনে পুড়ে মরবে, কাল সকালে এসে কেউ কোনো চিহ্ন পাবে না, সাথে এই জায়গাটাও আমাদের প্রজেক্টের জন্য ফাঁকা হয়ে যাবে। তাহলে বাবু, আমি কিন্তু কাজটা করে দিলাম। এবারে আমার দিকটা আপনাকে দেখতে হচ্ছে। সে নিয়ে তোকে ভাবতে হবে না, টাকার পাহাড় বানিয়ে দেবো তোর ঘরে। বৃদ্ধ মানুষগুলোর আর্তনাদ আর ঘোড়া গন্ধে পরিবেশটা মুহূর্তের ভিতরেই ভারী হয়ে গেল। তার উপরে ওদের কথাগুলো শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আপনারা এতটা নোংরা মন মানসিকতার মানুষ, শুধুমাত্র টাকার লোভে এতগুলো মানুষকে পুড়িয়ে দিলেন। আপনাদের তো আইনের হাতে তুলে দেওয়া উচিত। কি রে রঘু, কোথা থেকে এইসব লোকজন ধরে আনিস বলতো? বড্ড বেশি বকছে। বাবু, এটাকেও জ্বালিয়ে দেবো নাকি? সেটা কি তোকে আলাদা করে বলে দিতে হবে? তুই জানিস না এই বিধান চক্রবর্তী বেশি কথা বলতে পছন্দ করে না। আমি যেন এক মুহূর্তের জন্য থ হয়ে গেলাম। আশেপাশে সব কিছু কল্পনার মতো উবে যেতে শুরু করলো। শুধু অনুভব করতে পারলাম রঘু আমাকে তুলে নিয়ে আগুনের দিকে হেঁটে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে রঘু থেমে যায়। আমি নিচের দিকে তাকিয়ে দেখতে পাই ওর একটা পা চেপে ধরে আছে সেই বৃদ্ধ মহিলা। এই বুড়ি, আমার পাচার বলছি। আচ্ছা, তুই বেঁচে গেলি কি করে বলতো? বিশ্বাসঘাতক, তুই আমাকে মা বলে ডাকতি। রক্তের না হলেও তোকে আমি ছেলের মতো দেখতাম। আর শেষ পর্যন্ত তুই এমন একটা কাজ করলি, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এর পরের কয়েক মুহূর্ত ধরে যা চললো তা আমি বোধহয় কল্পনাও করতে পারলাম না। বৃদ্ধ মহিলার গলাটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যায়, আর সেটা এক সময় রঘুর গলাকে পেঁচিয়ে ধরে। শ্বাসরোধ হয়ে ছটফট করতে করতে রঘু মারা যায়। বিধান চক্রবর্তী নামের ওই লোকটারও ঠিক একই পরিণতি হয়। বাঁচা বাঁচা, কে আছিস? বাঁচা, আমাকে মেরে দিল, বাঁচা। আজ থেকে 10 বছর আগে আমরা এমনই একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমি ঘটনাটা আগেই টের পেয়ে গিয়েছিলাম, তাই তো একটা গাড়ি নাম্বারে ফোন করি, যাতে এই খারাপ মানুষদের শিকার হওয়ার আগে সব দুঃখ মানুষের থেকে পালাতে পারি। কিন্তু সেদিনও ঠিক তোর মতো করে দেরি করে এসেছিল, আর যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। বলতে বলতে ওই বৃদ্ধ মহিলা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি পিছুতে থাকি, আমার ঠিক পিছনে জ্বলন্ত আগুন। আমি চোখ বুজে বিকট জোরে চিৎকার করে উঠি, না! ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি আমি বাইকের সাথে হেলান দিয়ে আছি। সারা শরীর তখন ঘামে ভিজে গেছে। উফ! তার মানে এতক্ষণ যা দেখলাম সবকিছুই স্বপ্ন ছিল। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! তখন ভোরের আলো ফুটেছে। কি মনে করে যেন বাইকে উঠে স্টার্ট দিলাম। প্রথমবারই স্টার্ট নিয়ে নিল, আর কোনো দিকে না তাকিয়ে সোজা শহরের উদ্দেশ্যে চলে গেলাম।